বন্ধুগণ স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আমি গত 2-3 দিন ভিডিও করতে সময় পাইনি, বিভিন্ন কারণে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য। তো আজ ভাবলাম যে আজকে যে 2-3 দিনে গত বিশেষ খবরগুলো হয়েছে জিও পলিটিক্সে, সেইগুলো একটু আলোচনা করি। প্রথমে একটু ইন্ডিয়ান নিউজগুলো নিয়েই বলি। ভারতীয় খবরগুলো সেটা হচ্ছে, আপনারা এর মধ্যে সবাই জেনেই গেছেন যে আহমেদাবাদে একটা বোয়িং যাত্রী বিমান ভেঙে পড়েছে এবং সেই বিমানে প্রায় 242 জন যাত্রী ছিল। তার মধ্যে সব মিলিয়ে 141 জন মারা গেছে, একজন কোনোভাবে বেঁচেছে। এবং তারপরে সেই বিমান যেখানে একটা মেডিকেল হস্পিটাল ধাক্কা মেরেছে, সেখানে যে মেডিকেলের ছাত্ররা যারা সেখানে খাওয়া দাওয়া করছিল দুপুরে বা সেখানে ছিল, তাদের মধ্যেও বেশ কয়েকজন মারা গেছে। সব মিলিয়ে বলা হচ্ছে প্রায় 248 জনের কাছাকাছি মারা গেছে। এটা একটা খুবই দুঃখের খবর। এই খবরটা পাওয়ার পর থেকে মনটা ভয়ানক ব্যথিত ছিল। এই খবরটা নিয়ে সমস্ত টিভি চ্যানেল প্রচুর নিউজ করেছে, আমি এটাতে খুব একটা আগ্রহ দেখাই। এরপর দেখা যাচ্ছে যে পুনেতে গতকাল আবার একটা ব্রিজ ভেঙে পড়ে গেছে, লোহার ব্রিজ, 30 বছর পুরনো লোহার ব্রিজ ভেঙে পড়ে গেছে। এবং সেখানে ব্রিজের উপরে উঠে লোকজন পুনেতে যারা বেড়াতে গিয়েছিল সেখান থেকে ওখানে ব্রিজে যে সেখানে যে বৃষ্টিতে জল নদীতে বয়ে যাচ্ছে সেসব দেখতে গেছিলো। 32 জন মিসিং হয়েছে এবং এখনও পর্যন্ত খবর সরকারিভাবে বলছে 4 জন মারা গেছে, কেউ কেউ বেসরকারিভাবে বলছে 16 জন মারা গেছে। তো নিশ্চিত করে এখনও কিছু সেটা বলা যায়নি। তারপরে দেখা যাচ্ছে আবার উত্তরাখণ্ডে একটা হেলিকপ্টার ক্রাশ করে গেছে এবং সেখানেও 6-7 জন মারা গেছে এবং তার মধ্যে একটা শিশুও নাকি ছিল, মারা গেছে। এবং গত প্রায় 1-1.5 মাসের মধ্যে প্রায় 5-6টা হেলিকপ্টার উত্তরাখণ্ডের চারধাম যাত্রাতে যে এরকম ক্রাশ করে গেছে। সেই জন্য উত্তরাখণ্ড সরকার এখন হেলিকপ্টারে করে চারধাম যাত্রা যাওয়া বন্ধ করে দিয়েছে। 2 দিনের জন্য আপাতত বন্ধ করেছে, তারপর সেটা কদিন বন্ধ থাকবে বলা মুশকিল। আসলে ওয়েদারও ওখানে এখন খুব ভালো যাচ্ছে বলে মনে হয় না, নিশ্চয়ই যে কারণেগুলো ঘটছে। যাই হোক, যেটা সবচেয়ে বড় খবর ছিল সেটা হচ্ছে গুজরাটে আহমেদাবাদে যে বিমানটা যাত্রী বিমানটি ভেঙে পড়ে গেছিলো, সেটা আহমেদাবাদ থেকে যাচ্ছে লন্ডন বার্মিংহাম। সেটা ভেঙে যাওয়ার পর সাথে সাথেই সেখানে গৃহমন্ত্রী অমিত শাহ গিয়েছিলেন, যে সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সঙ্গে ছিলেন বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এবং গুজরাটের যে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এরপরেও তারপর দিনেই আবার প্রধানমন্ত্রী মোদিজি সেখানে ভিজিট করেছেন। তিনি হাসপাতালে যে ব্যক্তিটি ওই দুর্ঘটনা থেকে কোনো ভাগ্য যদি বেঁচে গেছেন, তার সঙ্গে দেখা করেছেন। সেসব ছবি সোশ্যাল মিডিয়া পেপারে এসে গেছে। এবং এছাড়াও ওখানকার সমস্ত বিষয়টা তিনি তদারকি করেছেন, দেখেছেন এবং কথাবার্তা বলেছেন। আধিকারিকদের সঙ্গে মিটিং করে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এবং তারপরে তিনি ওখানকার ওই বিমানে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাটের, তিনি মিস্টার রূপানি, তিনিও মারা গেছেন। তার পরিবারের লোকজনের সঙ্গে তিনি দেখা করেছেন। তো এইটা একটা খুবই দুঃখজনক খবর। তো যাই হোক, এই ঘটনাগুলো ঘটেছে, এগুলো কম বেশি আপনারা হয়তো এর মধ্যে জেনেছেন, যারা জানেননি তারা আমার কাছ থেকে জেনে গেলেন। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 মিটিং হবে কানাডাতে, সেই G7 মিটিংয়ে তিনি বেরিয়ে গেছেন। এবং G7 যাওয়ার পথে তিনি আরও যাওয়ার পথে সাইপ্রাসে নেমেছেন। সাইপ্রাস তুর্কির নিচের দিকে একটা দ্বীপ রাষ্ট্র, এটা নিয়ে আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। এই সাইপ্রাসের একটা উত্তরাংশ সেটা তুর্কি দখল করে রেখেছে। এখন তুর্কি যেহেতু ভারতের সঙ্গে একটা যাকে বলা যায় বিশ্বাসঘাতকতা করে, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে সাথ দিয়েছে এবং উগ্রপন্থাকে সমর্থন করেছে, সেই জন্য সাইপ্রাস যে প্রধানমন্ত্রী তুর্কি একটা অন্যরকম বার্তা দিয়েছেন যে সাইপ্রাসের সঙ্গে ভারত আছে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন। এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি যে মিটিং হচ্ছে দুদেশের ব্যবসাদারদের মধ্যে, তার ছবি এসে গেছে। সেখানে সাইপ্রাসের যিনি প্রেসিডেন্ট তিনি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন, তার ছবি এসে গেছে, তা আপনারা দেখেছেন। এরপরে আসি ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে, অর্থাৎ আন্তর্জাতিক খবর নিয়ে। আন্তর্জাতিক খবরের মধ্যে সবচেয়ে বড় খবর হচ্ছে, আপনার মধ্যে জেনেছেন হয়তো, যে ডোনাল্ড ট্রাম্প যে তার যে অভিবাসন পলিসি, যে ইমিগ্রেন্ট ডিপোর্টেশন পলিসি, যারা ওখানে না বলে পৌঁছেছে এবং তাদেরকে বাইরে ডিপোর্ট করে দাও, তাদের দেশে পাঠিয়ে দাও,
এই পলিসি নিয়ে তিনি ক্ষমতা আসার পর থেকে জোর জবরদস্তিকে লোকজনকে ধরে বাইরের দেশে পাঠিয়ে দিচ্ছেন। অবশ্য অনেকেই ইলিগেল ইমিগ্রেন্টস সেখানে গেছেন যারা বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে যায়নি, এবং সে সংখ্যাটা যদি বলা হয় সবচেয়ে বেশি হচ্ছে মেক্সিকোর। ভারতেও সংখ্যা কম কিন্তু গেছে, বা কেউ কেউ ভিসা ফুরিয়ে যাওয়ার পর সেখানে থেকে গেছে, সেরকমও ভারতের বেশ কিছুজনকে কিন্তু ফেরত তিনি পাঠিয়ে দিয়েছেন। এটা ক্রমশ যখন তার এই যে ডিপোর্টেশন ড্রাইভটা বাড়াতে শুরু করেছে, সেই সময়েই দেখা যাচ্ছে আস্তে আস্তে তাই সে সারা আমেরিকার বুকে একটা ভয়ানক প্রতিবাদ শুরু হয়েছে। সেই প্রতিবাদটা প্রথমে ক্যালিফোর্নিয়ার যে লস এঞ্জেলস শহর আছে, এই লস এঞ্জেলস শহর থেকে শুরু হয়, তারপর সেটা ক্রমান্বয়ে সমস্ত বাকি অন্যান্য দেশ, টেক্সাস এবং অন্যান্য দেশে, অন্যান্য রাজ্যে আমেরিকা সেটা পৌঁছে যায়, এবং এমনকি নিউ ইয়র্কে পৌঁছে যায়। এবং দেখা গেল যে নিউ ইয়র্কে যে ট্রাম্প টাওয়ার আছে, যেখানে ট্রাম্পের ব্যবসা সংক্রান্ত কাজকর্ম চলে, মস্ত বড় ব্যবসাদার, ওনার যেখানে ব্যবসা সংক্রান্ত কাজকর্ম চলে, সেখানেও যে লোকজন প্রতিবাদ করতে পৌঁছে গেছে। এরপর গতকাল এবং আজকে দেখা যাচ্ছে যে প্রতিবাদীরা যে ওয়াশিংটন ডিসি, যেটা সারা আমেরিকার রাজধানী বলা হয়, মানে ফেডারেল গভর্নমেন্টের রাজধানী, কেন্দ্রীয় সরকারের রাজধানী, সেই রাজধানীতেও ব্যাপকভাবে প্রতিবাদ করছে, এবং পুলিশ, মিলিটারি, মেরিন কমান্ড এইসব নামিয়ে, ট্যাঙ্ক নামিয়ে ডোনাল্ড ট্রাম্প সেই সমস্ত দমন করার চেষ্টা করছেন। কিন্তু বিষয়টা তার প্রায় হাতছাড়া হতে চলেছে, এবং দেখা যাচ্ছে বহু রকমের পোস্টার নিয়ে, আজকেও যে ছবি ভিডিও আছে তাতে বহু রকমের পোস্টার নিয়ে এই যে ট্রাম্প বিরোধীরা তারা রাস্তায় নেমে গেছে। উনি যদি এটা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছেন, কিন্তু সেসব পোস্টার দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। নো কিং রিকোয়ার্ড, মানে ওনাকে বলা হচ্ছে রাজা, রাজা তো নয়, আসলে প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট, কিন্তু রাজার মতো আচরণ করছেন, অর্থাৎ স্বৈরাচার আচরণ করছেন। কিং ইজ এ ক্লাউন, এবং তিনি একজন জোকার, এই সমস্ত বলে তাকে বিভিন্নভাবে সারা ওয়াশিংটন ডিসিতে প্রচুর শয়ে হাজার হাজার লোক রাস্তায় নেমে গেছে, যে তারা হোয়াইট হাউস, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প থাকেন এবং তার যেখানে অফিস, তার দিকে সবাই পৌঁছতে চাইছে, এবং পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে। এরকম একটা পরিস্থিতি তৈরি গেছে। দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে আমেরিকাতে ট্রাম্পের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা ভীষণভাবে কমে গেছে, এবং সারা পৃথিবীর বুকেও তার জনপ্রিয়তা কমে গেছে, কারণ তার কথায় আর কাজের কোনো সামঞ্জস্য আমেরিকার মানুষ এবং সারা পৃথিবীর মানুষ আর খুঁজে পাচ্ছে না। যখন আজকে একরকম বলছেন, কালকে সেটাকে ঘুরে অন্যরকম বলছেন, এবং তার কথার উপর লোককে আর ভরসা এবং বিশ্বাস করতে পারছে না। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে একটা ভয়ানক প্রতিবাদ কিন্তু আমেরিকার বিভিন্ন শহরে ছড়িয়ে গেছে, এবং সেই প্রতিবাদটা ক্রমশ মারাত্মক আকার ধারণ করছে। এরপর দেখা হলো কি, হঠাৎ প্রেসিডেন্ট ট্রাম্প কদিন আগেই খুব পাকিস্তানের গুণগান করতে শুরু করলো, যে পাকিস্তানের মতো ভালো দেশ আর হয় না, পাকিস্তানের প্রশাসন খুব ভালো চলছে, খুব স্টেবিল প্রশাসন, এবং পাকিস্তানকে একটা ঢাল হিসেবে ব্যবহার করা, এটা বরাবরই আমেরিকা করেছে। তার কারণ হচ্ছে পাকিস্তানের যে জিওগ্রাফিক্যাল লোকেশন, সেই লোকেশনে একদিকে ভারত, একদিকে চীন, একদিকে আফগানিস্তান, একদিকে ইরান, ফলে এই যে পাকিস্তানকে নিজের হাতে রেখে বাকি দেশগুলো, আশপাশের দেশগুলো করে ছড়িয়ে গেল না, এটা একটা দীর্ঘদিনের আমেরিকার একটা কৌশল। এবং দেখা গেছে ভারত যখন অপারেশন সিন্দুর করেছে, জিহাদিদের দ্বারা পেহেলগামে, টেররিস্টদের দ্বারা পেহেলগামে যখন হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, যারা ওখানে বেড়াতে গেছিল, তারপরে ভারত সরকার যখন অপারেশন সিন্দুর চালু করেছে, তখনও দেখা গেছে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছেন যে আমি যুদ্ধ বন্ধ করে দিয়েছি, তারা দুটো নিউক্লিয়ার কান্ট্রি যুদ্ধ লেগে যেত, এবং আমি সেই যুদ্ধ বন্ধ করে দিয়েছি। একবার এটা বারবার বলেছেন, এবং নাহলে আমি দুজনের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেবো, এই বলে যুদ্ধ বন্ধ করে দিয়েছি। এবং দেখা যাচ্ছে আমেরিকা তারপরেও পাকিস্তানকে টেররিস্ট স্টেট ডিক্লেয়ার না করে ক্রমাগত IMF থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা দিয়ে যাচ্ছে, যে টাকা পাকিস্তান কীভাবে খরচা করেছে পাকিস্তানই জানে। তবে সেই টাকায় ঘুরিয়ে ফিরে কিছু কিছু উগ্রপন্থীদের কাছে পৌঁছতে পারে, নন স্টেট ডাক্তারদের কাছে পৌঁছাতে, সেটা কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না। এবং এরপর দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প তো এখন G7 মিটিং কানাডা যাবেন, তিনি এখনও কানাডা পৌঁছেছেন কিনা এখন খবর পাইনি, তবে নিশ্চয়ই এর মধ্যে পৌঁছে যাবেন, কারণ G7 মিটিং শুরু হতে চলেছে। এবং এরপরে দেখা যাচ্ছে যে পৃথিবীর বুকে যে আরও গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে হচ্ছে যে
যুদ্ধ একটা ভীষণ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ গত প্রায় 1-1.5 বছর ধরে চলছে। এরপরেও দেখা গেছে গাজরা এবং ইসরায়েলে আরেকটা যুদ্ধ শুরু হয়েছে। শুধু নয়, ইসরায়েলের সঙ্গে ইয়েমেনে হুথিদের যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধ, এই সমস্ত ক্রমশ লেগেই আছে। কিন্তু তা সত্ত্বেও ইসরায়েল হচ্ছে কি যে সেই যুদ্ধগুলো লড়ে যাচ্ছে এবং তাদের শক্তিকে কমিয়ে দিয়ে চলে। এরপরে ইসরায়েল কিছুদিন যাবৎ বলে বেড়াচ্ছিল যে ইরানের এই সমস্ত প্রক্সি, অর্থাৎ ইরান আর্থিকভাবে সাহায্য করে, বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে এই সমস্ত হুতি মিলিট্যান্ট এবং যে হিজবুল্লাহ মিলিট্যান্ট তাদেরকে সাহায্য করছে, সমর্থন করছে। সেই জন্য ইরানকে না ধ্বংস করলে খুব মুশকিল। এবং ইরান যে নিউক্লিয়ার পাওয়ার তারা তৈরি করতে চলেছে, ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন হয়ে যায় তাহলে পরে ইসরায়েলের সবথেকে বেশি ক্ষতি হবে, কারণ তারা ইসরায়েলকে টিকে থাকতে দেবে না। ইসরায়েল এবং ইরান একটা দীর্ঘদিনের শত্রু। এই যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে পদক্ষেপ, এইটা আবার আমেরিকা খুব ভীষণভাবে সমর্থন করে। তো এখন সেই সমর্থনটা পরোক্ষ করছে, আবার মৌখিকভাবে সামনের থেকে যদিও বলছে যে না, আমরা ইসরায়েলকে সমর্থন করছি না, ইসরায়েল তারা নিজের মতো করে করছে। এরপর দেখা গেল দুদিন আগেই ইসরায়েল ইরানের উপর ব্যাপকভাবে বোমাবর্ষণ করেছে এবং তাদের যে নিউক্লিয়ার সাইট সেইখানে বোমাবর্ষণ করেছে। তারপরে তাদের যে নিউক্লিয়ার বৈজ্ঞানিকরা যেখানে থাকতো, বিজ্ঞানীরা যেখানে থাকতো, তাদেরকে হত্যা করেছে এবং আরও ওখানকার যে নেতা এবং যে মিলিটারি হেড তাদেরকে হত্যা করেছে। প্রায় 70-80 জন এরকম হাই প্রোফাইল লোকজনকে মিসাইল এবং ড্রোন বর্ষণ করে ইসরায়েল কিন্তু ইরানের ব্যাপক ক্ষতি করেছে এবং বিভিন্ন এয়ারবেসেও ব্যাপকভাবে ক্ষতি করেছে। এর প্রত্যুত্তর ইরানও কিন্তু আবার ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের উপর বোমাবর্ষণ করছে এবং ইসরায়েলের তেল আভিভ, অর্থাৎ ইসরায়েলের যে রাজধানী শহর, তার আশপাশে যে ডোমেস্টিক এরিয়া, অর্থাৎ যেখানে সাধারণ জনগণ থাকে, সেইখানে আক্রমণ করেছে এবং বড় বড় বাড়িঘর ভেঙে গেছে, তার ছবি এসেছে ইন্টারনেটে। এবং দেখা যাচ্ছে ইসরায়েল তার প্রেক্ষিতে আরও ভয়ানকভাবে ইরানের উপর আক্রমণ করেছে। ইরানের রাজধানী তেহরানের উপর আক্রমণ করেছে এবং ইরান সরকারের বিরুদ্ধে ইরানের জনগণের একটা দীর্ঘদিনের ক্ষোভ আছে, কারণ ওখানে ভয়ানকভাবে জনগণের উপর দমনপীড়ন হয়। সেই যুদ্ধটার একটা ভয়ানক পরিণতি এসে পৌঁছে গেছে। যে কোনো সময় এই যুদ্ধ থেকেই একটা বিশ্বযুদ্ধ শুরু না হয়ে যায় বা একটা পরমাণু যুদ্ধ শুরু না হয়ে যায়, সেটা বলা মুশকিল। এই আশঙ্কা কিন্তু অনেক যারা এই জিওপলিটিক্সের খবর রাখে বা এই যে মিলিটারি সংক্রান্ত যুদ্ধ বিগ্রহের খবর রাখে, তারা এটা নিয়ে অনুমান করছে যে এটা খুব বলা আগামী দিনে কিন্তু খুব মুশকিল কোন জায়গায় এই যুদ্ধ পরিণত যে পৌঁছাবে। তো আজকে লেটেস্ট খবর হচ্ছে, দেখা যাচ্ছে যে ইরান ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির একটা প্রস্তাব রেখেছে। ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করে তাহলে পরে ইরান যুদ্ধ বন্ধ করে দেবে এবং ইসরায়েল কিন্তু রেখেছে ইরান বলুক যে ওরা ইউরেনিয়াম থেকে যে ইউরেনিয়াম উন্নতকরণ করে নিউক্লিয়ার বম বানাতে চাইছে, নিউক বানাতে চাইছে, সেটা করবে না, তাহলে যুদ্ধবিরতির ব্যাপারে ভাড়া দিতে পারে। শোনা যাচ্ছে ওমানে নাকি এই একটা মিটিং হবে বা হতে চলেছে এরকম একটা ব্যাপার। যদিও আমেরিকা পরোক্ষে বা প্রত্যক্ষে বলা যায় আজকাল ভীষণভাবে সাপোর্ট করছে ইসরায়েলকে। তো ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধটা একটা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। এটা কবে কীভাবে শেষ হবে বলা মুশকিল, কারণ যুদ্ধ দিয়ে কখনোই কোনো কিছু সলিউশন হয় না, মানে সমাধান হয় না। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এ সমস্ত সমাধান হয়। কিন্তু এখন দুই পক্ষ যদি ভীষণভাবে যার নিজের বক্তব্যে মানে অবিচল থাকে, তখন তো যুদ্ধ অনিবার্য এবং সেই যুদ্ধ চলতেই থাকবে এবং ভয়ানক ক্ষয়ক্ষতি এবং মৃত্যুর পর সেই যুদ্ধ হয়তো কোনো সময় থামবে। যেমন গাজা ইসরায়েলের যুদ্ধে হচ্ছে বহু মানুষ মারা গেছে। ইসরায়েলও যে ব্যালিস্টিক মিসাইল রেসিডেন্সিয়াল এরিয়ায় ইরান বসিয়েছে, সেখানেও বেশ কয়েকজন মানুষ মারা গেছে এবং ইসরায়েল যে ইরানের উপর বোমাবর্ষণ করছে, সেখানে তো অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ আহত হয়েছে। তো এরকম একটা পর্যায়ে জিওপলিটিক্স এই মুহূর্তে চলছে। এর মধ্যেই আবার G7 মিটিং কানাডাতে চলছে, সেখানে নিশ্চয়ই এই সমস্ত যে লেটেস্ট যে ডেভেলপমেন্টগুলো, যুদ্ধ পরিস্থিতিগুলো নিশ্চয়ই আলোচনা হবে এবং ব্যবসা এবং ট্যারিফ সংক্রান্ত বিষয়, যেটা আমেরিকা বারবার এই দেশের উপর বিভিন্নভাবে ট্যারিফ চাপিয়ে দিচ্ছে, সেটা নিয়েও সম্ভবত আলোচনা হবে। তা আগামী 1-2 দিনের মধ্যে আমরা G7 মিটিংয়ে কী কী নির্যাস সেটা আমরা জানতে পারবো। এরপরে একটা বড় খবর কালকেই পাওয়া গেছে, আজ সকালেও পাওয়া যাচ্ছে, সেটা যে নাইজেরিয়ার যে গুমা শহর, সেই গুমা শহরে উগ্রপন্থীরা একটা গ্রামের মধ্যে ঢুকে 100 জন লোককে গুলি করে মেরে দিয়েছে। এটা গত শনিবার দিন সকালে হয়েছে। গত
পরশুদিন সকালে। তো এটাও খুবই দুঃখের খবর, কিন্তু আপনারা আমার মনে কষ্ট দুঃখ হলেই বা কী হবে, যারা তাদের উদ্দেশ্য নিয়ে স্কুল করে যাদের অভ্যাস তারা তো এসব করেই যাবে। তো যাই হোক, এই কটি খুব গুরুত্বপূর্ণ খবর আমি বললাম আজ 2-3 দিন পরে হলেও একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা সবাই ভালো থাকবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, এই অনুরোধ রইল। আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।